নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। উপন্যাসে গল্পগাথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভীষণ ভালো আছেন। আমার গলার অবস্থা অত্যন্ত খারাপ। আমার গল্প পাঠে যদি কোনো সমস্যা হয় তাহলে নিজের মন থেকে আমাকে একটু ক্ষমা করে দেবেন। আজ আমি আপনাদের জন্য প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মাস্টার মহাশয় নামক গল্প নিয়ে চলে এসেছি। তাহলে শুনতে থাকুন আমাকে। কিঞ্চিৎধিক ৫০ বৎসর পূর্বে বর্ধমান শহর হইতে ১৬ ক্রোশ দূরে দামোদর নদের অপর পাড়ে নন্দীপুর ও গোসাইগঞ্জ নামক পাশাপাশি দুইটি বর্ধিষ্ণু গ্রাম ছিল এবং উভয় গ্রামের সীমারেখার উপর একটি প্রাচীন সুবৃহৎ বটবৃক্ষ দণ্ডায়মান ছিল। এখন সে গ্রাম দুখানিও নাই, বটবৃক্ষও অদৃশ্য। দামোদরের বন্যা সে সমস্ত ভাসাইয়া লইয়া গিয়াছে। ফাল্গুন মাস, এক প্রহর বেলা হইয়াছে। গোসাইগঞ্জের মাতব্বর প্রজা এবং গ্রামের অভিভাবক স্থানীয় কায়স্থ সন্তান শ্রীযুক্ত হীরালাল দাস মহাশয় হুকা হাতে করিয়া ধূমপান করিতেছিলেন। প্রতিবেশী শ্যামাপদ মুখুজ্জে ও কেনারাম মল্লিক নিকটে বসিয়া এবছর চৈত্র মাসে ১২ অন্নপূর্ণা পুজো কিভাবে নির্বাহ করিতে হইবে তাহারই পরামর্শ করিতেছিলেন। পার্শ্ববর্তী নন্দীগ্রামেও প্রতি বৎসর চাঁদা করিয়া ধুমধামের সহিত অন্নপূর্ণার পূজা হইয়া থাকে। ৩ পুরুষ ধরিয়া গোসাইগঞ্জ কোনো বিষয়ে নন্দীপুরের নিকটে হটে নাই এবং আজিও হটিবে না। ৩ জন প্রধান ব্যক্তির মধ্যে উল্লিখিত প্রকার গভীর ও গূঢ় আলোচনা চলিতেছিল। সেই সময় রামচরণ মণ্ডল হাঁপাইতে হাঁপাইতে সেইখানে আসিয়া পৌঁছিল এবং হাতের লাঠিটা আছড়াইয়া ফেলিয়া ধপাস করিয়া মাটিতে বসিয়া পড়িল। তাহার ভাবভঙ্গি দেখিয়া হিরুদত্ত জিজ্ঞাসা করিলেন, কি হে মোড়লের পো, এসে পড়লে কেন, কি হয়েছে? রামচরণ ২ চক্ষু কপালে তুলিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিলেন, কি হয়েছে? জিজ্ঞাসা করছেন দত্তজা, কি হতে আর বাকি আছে? হায় 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 হায়, কার্তিক মাসে যখন আমার জ্বর বিকার হয়েছিল তখনই আমি গেলাম না কেন? এই দেখার জন্য কি আমায় বাঁচিয়ে রেখেছিলে? হায় রে বিধাতা, তোর পোড়া কপাল। শ্যামাপদ ও কেনারামও ঘোর দুশ্চিন্তায় রামচরণের পানে চাহিয়া রহিলেন। দত্তজা বলিলেন, কি হয়েছে ওসব কথা খুলে বলো, এখন আসছো কোথা থেকে? দীর্ঘশ্বাস জড়িত স্বরে রামচরণ উত্তর করিল, নন্দীপুর থেকে। হায় হায়, শেষকালে নন্দীপুরের কাছে মাথা হেট হয়ে গেল, হায় রে কপাল। বলিয়া রামচরণ সজোরে নিজের ললাটে কড়াঘাত করিল। দত্তজা জিজ্ঞাসা করিলেন, কেন কেন, নন্দীপুরওয়ালারা কি করেছে? বলছি, বলবার জন্যই তো এসেছি। এই রোদ্দুরে ১ ক্রোশ পথ ছুটতে ছুটতে এসেছি, গলাটা একেবারে শুকিয়ে গেছে, ১ ঘটি জল। দত্তজার আদেশে অবিলম্বে ১ ঘড়া জল এবং ১ ঘটি আসিল। রামচরণ উঠিয়া রোয়াকের প্রান্তে বসিয়া জলে হাত পা মুখ ধুইয়া ফেলিল, কিঞ্চিৎ পানও করিল। তারপর হাত মুখ মুছিতে মুছিতে নিকটে আসিয়া গভীর বিষাদে মাথাটি ঝুঁকাইয়া রহিল। হিরুদত্ত বলিলেন, এবারে বলো তো কি হয়েছে, আর দগ্ধে মেরো না বাপু।
রামচরণ বলিল, কি হয়েছে? যা হবার নয় তাই হয়েছে। বড় বড় শহরে যা হয় না, নন্দীপুরে তাই হয়েছে। এসব পাড়া গিয়ে কেউ কখনো যা স্বপ্নেও ভাবেনি তাই হয়েছে। তারা হুস্কুল বসিয়েছে। তিনজনে সমবেত স্বরে জিজ্ঞাসা করিলেন, সে কি আবার? হুস্কুল কি? রামচরণ বলিল, আরে ছাই, আমি কি জানতাম আগে হুস্কুল কার নাম? আজ না শুনলাম। ইঞ্জিরি পড়ার পাঠশালাকে হুস্কুল বলে। দত্তজা বলিলেন, ও, স্কুল খুলেছেন বুঝি? হ্যাঁ গো হ্যাঁ, তাই খুলেছে। একজন মাস্টার নিয়ে এসেছে। ইঞ্জিরি পাঠশালার গুরু মহাশয়কে নাকি মাস্টার বলে। দাশু ঘোষে চণ্ডী মণ্ডপে হুস্কুল বসেছে, স্বচক্ষে দেখে এলাম। মাস্টার বসে 10-12 জন ছেলেকে ইঞ্জিরি পড়াচ্ছে। হিরুদত্ত একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া গালে হাত দিয়া ভাবিতে লাগিলেন। কিয়ৎক্ষণ পরে জিজ্ঞাসা করিলেন, মাস্টার কোথা থেকে এনেছে তা কিছু শুনলে? সব খবরই নিয়ে এসেছি। বর্ধমান থেকে এনেছে। বামুনের ছেলে, হারান চক্রবর্তী। 15 টাকা মাইনে, বাসা, খোরাক, সব খবরই নিয়ে এসেছি। বাহিরে এই সময় একটা কোলাহল শোনা গেল। পরক্ষণেই দেখা গেল পিল পিল করিয়া লোক সদর দরজা দিয়ে প্রবেশ করিতেছে। রামচরণ পথে আসিতে নন্দীপুরের হস্তে গোসাইগঞ্জের এই অভূতপূর্ব পরাভাব সংবাদ প্রচার করিয়া আসিয়াছিল। সকলে আসিয়া চিৎকার করিয়া নানা ছন্দে বলিতে লাগিল, এ কি সর্বনাশ হলো! নন্দীপুরের হাতে এই অপমান! আমাদের স্কুল খোলবার এখন কি উপায় হবে? হিরুদত্ত সেই রোয়াকের বারান্দায় দাঁড়াইয়া উঠিয়া বলিতে লাগিলেন, ভাই সকল, তোমরা কি মনে করেছ 3 পুরুষ পরে আজ গোসাইগঞ্জ নন্দীপুরের কাছে হটে যাবে? কখনোই না। এ দেহে প্রাণ থাকতে নয়। আমরাও স্কুল খুলব। ওরা বা কি স্কুল খুলেছে, আমরা তার 4 গুণ ভালো স্কুল খুলব। তোমরা শান্ত হয়ে ঘরে যাও। আজই খাওয়া দাওয়া করে আমি বেরুচ্ছি। কলকাতা যাবার রেল খুলেছে। আর তো কোনো ভাবনা নেই। আমি কলকাতায় গিয়ে ওদের চেয়ে ভালো মাস্টার নিয়ে আসবো। ওরা 15 দিয়ে মাস্টার এনেছে, আমরা 25 দিয়ে আনবো। ওদের মাস্টারকে পড়াতে পারে এমন মাস্টার আমি নিয়ে আসবো। আজ থেকে 1 সপ্তাহের মধ্যে আমার এই চণ্ডী মণ্ডপে স্কুল বসাবো বসাবো বসাবো। 3 সত্যি করলাম। এখন যাও, স্নানাহার করো গে। জয় গোসাইগঞ্জের জয়, জয় হিরু দত্তের জয়। সোল্লাসে চিৎকার করিতে করিতে তখন সেই জনতা প্রস্থান করিল। কলকাতা হইতে মাস্টার নিযুক্ত করিয়া হিরুদত্ত 4র্থ দিবসে গ্রামে ফিরিয়া আসিলেন। মাস্টার মহাশয়ের নাম ব্রজগোপাল মিত্র। বয়স 30 বছর। খর্বাকার কৃষ্ণকায় ব্যক্তি, বড় মিষ্টভাষী। ইংরাজি বলিতে কহিতে লিখিতে পড়িতে তিনি ভারী ওস্তাদ। ইংরাজিটা তার এতই বেশি অভ্যস্ত হইয়া পড়িয়াছে যে লোকের সঙ্গে আলাপ করিতে করিতে মাঝে মাঝে ইংরাজিতে কথা মিশাইয়া ফেলেন। অজ্ঞ লোকেদের সুবিধার্থে আবার তাহা বাংলা করিয়া বুঝাইয়াও দেন। বলেন, পূর্বে পিতার জীবিতকালে একদিন কলকাতার গঙ্গার ধারে মাস্টার নাকি বেড়াইতেছিলেন। তথায় সে সাহেবের সঙ্গে সাক্ষাৎ ও কথাবার্তা হয়। সাহেব তাহার ইংরাজি শুনিয়া লাট সাহেবের নিকট সে গল্প করিতেছিলেন। লাট সাহেব মাস্টার মহাশয়কে ডাকাইয়া পাঠাইয়া ডেপুটি কালেক্টরের পদ তাহাকে দিবার প্রস্তাব করেন। কিন্তু তখন তিনি বাপের বেটা, সংসারের চিন্তা ছিল না। সেই প্রস্তাব তিনি বিনীতভাবে প্রত্যাখ্যান করিয়াছিলেন। আজ অভাবে পড়িয়া এই 25 টাকার চাকরি তাহাকে স্বীকার করিতে হইল। পুরুষ ভাগ্যং।
মাস্টার মহাশয়ের মুখে এইরূপ কথাবার্তা শুনিয়া এবং তাহার ইংরাজি আনা চাল চলন দেখিয়া গ্রামের লোক একেবারে মোহিত হইয়া গেল। হিরু দত্তের প্রতিজ্ঞা অনুসারে পরদিনই স্কুল খুলিল। 15-16টি ছাত্র লইয়া মাস্টার মহাশয় অধ্যাপনা আরম্ভ করিলেন। কলকাতা হইতে দত্তজার ব্যয়ে তিনি প্রচুর পরিমাণে সেলেট, পেন্সিল ও মরে সাহেবের স্পেলিং বুক খরিদ করিয়া আনিয়াছিলেন। ছাত্রগণের উৎসাহ বর্ধনার্থ সেগুলি তাহাদিগকে বিনামূল্যেই দেওয়া হইতে লাগিল। গোসাইগঞ্জের লোকের সঙ্গে নন্দীপুরের লোকের পথে ঘাটে দেখা হইলে উভয় গ্রামের মাস্টার সম্বন্ধে আলোচনা হইত। গোসাইগঞ্জ বলিত, বর্ধমানের মাস্টারও জানেই বা কি আর পড়াবেই বা কি। নন্দীপুর বলিত, হলেই বা আমাদের মাস্টারের বর্ধমানে বাড়ি, তিনিও তো কলকাতাতেই লেখাপড়া শিখেছেন। ওরা যখন পড়তেন তখন কি বর্ধমানের ইংরেজি স্কুল ছিল? কলকাতায় গিয়ে ইংরেজি পড়তে হতো। যথাসময়ে উভয় গ্রামের বারোয়ারি পূজার উৎসব আরম্ভ হল। উভয় গ্রামের লোকদিগকে প্রতিমা দর্শন, প্রসাদ ভক্ষণ, যাত্রা ও ঢপ সঙ্গীত শ্রবণে নিমন্ত্রণ করিল। এই উপলক্ষে উভয় মাস্টারের দেখা সাক্ষাৎ হইয়া গেল এবং সভাস্থলে প্রকাশ পাইল উভয়েই পূর্বাবধি পরিচিত। পূজা অন্তে গোসাইগঞ্জ একটা কথা শুনিয়া বড়ই উদ্বিগ্ন হইয়া উঠিল। নন্দীপুরের মাস্টার নাকি বলিয়াছেন, ওই বেটা বুঝি ওদের মাস্টার হয়ে এসেছে। তা একদিন জানতাম না, ওটা তো মহামূর্খ। ছেলেবেলায় কলকাতায় আমরা এক ক্লাসে পড়তাম কি না? আমরা যখন সেকেন্ড বুক পড়ি সেই সময় ওই স্কুল ছেড়ে দেয়, তারপর আর তো ইংরেজি পড়েনি। বড়বাজারের এক মহাজনের আড়তে খাতা লিখত, মাইনে ছিল 7 টাকা। গেল বছরও তো কলকাতায় ওর সঙ্গে দেখা আমার, তখনও তো ওই চাকরি করছে। গোসাইগঞ্জবাসীরা ব্রজ মাস্টারকে আসিয়া জিজ্ঞাসা করিল, এ কি শুনছি? ব্রজ মাস্টার এই প্রশ্ন শুনিয়া হা হা করিয়া হাসিয়া উঠিলেন, বলিলেন, একেই বলে কলকাতা। সেকেন্ড বুক পড়ার সময় আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম না ও ছেড়ে দিয়েছিল? হয়েছিল কি জানো না বুঝি? মাস্টার ক্লাসে রোজ পড়া জিজ্ঞাসা করত, ও একদিনও বলতে পারতো না। মাস্টার একদিন ওকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করে, ও অ্যান্সার করতে পারলে না। আমায় জিজ্ঞাসা করতেই আমি বললাম। মাস্টার আমায় বললে, দাও ওর কান মুলে। আমি কান মুলে দিতেই ওর মুখ চোখ রাগে রাঙা হয়ে গেল। ও বলতে লাগলো, আমি হলাম বামুনের ছেলে, ও কায়েত হয়ে কিনা আমার কানে হাত দেয়। এই অপমানে ওই তো স্কুল ছেড়ে দিল। আমি তারপর 5 বছর সেই স্কুলে পড়ে একেবারে লায়েক হয়ে তবে বেরুলাম। অতঃপর গোসাইগঞ্জের লোক নন্দীপুর কর্তৃক ব্যক্তি ওই অপবাদের প্রতিবাদ করিতে লাগিল। অবশেষে হারান মাস্টার বলিল, আমার স্কুলে যে মাস্টারের কাছে পড়তাম তিনি আজও বেঁচে আছেন। গোসাইগঞ্জ থেকে তোমরা দুজন মাতব্বর লোক আমার সঙ্গে চলো তার কাছে, তাকে জিজ্ঞাসা করে দেখো কার কথা সত্যি আর কার কথা মিথ্যে। এ কথা শুনিয়া ব্রজ মাস্টার হা হা করিয়া হাসিয়া বলিল, এই কথা বলেছে? ও সব তো বিলকুল ফলসো, মিথ্যে কথা। সেই মাস্টারের কাছে নিয়ে গিয়ে ভজিয়ে দেবে। তিনি কি আর বেঁচে আছেন? গেল বৎসরের আগের বছর তিনি যে হেভেন মানে স্বর্গে গেলেন। তার শ্রাদ্ধে আমি ইনভাইট মানে নেমন্তন্ন খেতে এসেছি, বেশ মনে আছে। আমাকে বড্ড ভালোবাসতেন যে, একেবারে সন ইকুয়াল মানে পুত্র তুল্য। তার ছেলেরা আজও আমায় বেজো দাদা বলে ইগনোরেন্ট মানে অজ্ঞান। উভয় গ্রামের মাতব্বর ব্যক্তিরা মিলিত হইয়া পরামর্শ করিলেন,
উভয় গ্রামের সীমারেখার উপর যে প্রাচীন বটবৃক্ষ আছে তাহারই নিম্নে বিচার সভা বসিবে। কিন্তু উভয় গ্রামের লোকেই ইংরাজিতে সম্পূর্ণ অনভিজ্ঞ, সুতরাং যাহাতে জয় পরাজয় সম্বন্ধে কাহারও মনে কিছু মাত্র সংশয় না থাকে এমন একটি সরল বিচার প্রণালী স্থির করা আবশ্যক। উভয় গ্রামের সম্মতিক্রমে স্থির হইল যে মাস্টারেরা পরস্পরকে একটি ইংরেজি কথার মানে জিজ্ঞাসা করিবে, অপরকে তাহার মানে বলিতে হইবে। যদি উভয়ই বলিতে পারে তবে উভয়েই তুল্যমূল্য। একজন অন্যকে ঠকাইতে পারিলে তিনি জয়পাত্র পাইবেন। বিচারের দিন স্থির হইল। আগামী বৈশাখী পূর্ণিমা, স্থান উপরুক্ত বটবৃক্ষতল, সময় সূর্যাস্ত। গ্রামবাসীরা ব্রজ মাস্টারকে সঙ্গে লইয়া বটবৃক্ষ অভিমুখ শোভাযাত্রা করিলেন। তাহাদের সঙ্গে ঢাক ঢোল কাড়া নাকাড়া প্রভৃতি বাদ্যকর গণ আছে এবং এক ব্যক্তি একটা বৃহৎ রামশিঙা লইয়া চলিয়াছে। ঈশ্বরেচ্ছায় যদি জয় হয় তবে ঢাক ঢোল বাজাইয়া আনন্দ করিতে করিতে গ্রামে ফিরিয়া আসিতে হইবে। পথে যাইতে যাইতে ব্রজ মাস্টারের পার্শ্ববর্তী ব্যক্তিগণ বলিতে লাগিলেন, কি হে মাস্টার, মুখ রাখতে পারবে তো? বেছে বেছে খুব শক্ত একটা কিছু ঠিক করে রাখো, হারান মাস্টার যেন কিছুতেই তার মানে বলতে না পারে। ব্রজবাবু বলিলেন, আপনারা ভাবছেন কেন? দেখুন না কি করি। এমন কোশ্চেন জিজ্ঞেস করব যে তা শুনেই হারান মাস্টারের আক্কেল গুড়ুম হয়ে যাবে, মানে বলা তো দূরের কথা। দত্তজা বলিলেন, দেখো ভায়া, আজ যদি মুখ রাখতে পারো তবে তোমার 5 টাকা মাইনে বাড়িয়ে দেব। কেহ স্পষ্ট না বলিলেও ব্রজ মাস্টার ইহা বিলক্ষণ জানিতেন যে আজ যদি তাহার পরাজয় ঘটে তবে এ গ্রাম কল্লই তাহাকে ত্যাগ করিয়া যাইতে হইবে। সূর্যাস্তের কিঞ্চিত পূর্বে গোসাইগঞ্জের দল বটবৃক্ষতলে উপনীত হইল। সব মাদুর শতরঞ্জি প্রভৃতি বাহকেরা তৎপূর্বেই আসিয়া নিজ গ্রামের সীমারেখার নিকট সেগুলি বিছাইয়া রাখিলেন। দূরে পঙ্গপালের মতো নন্দীপুরবাসীগণ আসিতেছে দেখা গেল। তাহাদের সঙ্গেও সব মাদুর প্রভৃতি ও ঢাক ঢোল ইত্যাদি আসিতেছে। ক্রমে নন্দীপুর আসিয়া নিজ সীমানার নিকট সব মাদুর বিছাইয়া বসিয়া গেল। উভয় গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিগণ সম্মুখে বসিয়াছেন। মধ্যে 2-3 মাত্র খালি জমি। এখন প্রশ্ন উঠিল, কোন মাস্টার প্রথমে মানে জিজ্ঞাসা করিবেন? উভয় গ্রামেই প্রথম জিজ্ঞাসার অধিকার দাবি করিল। কোন পক্ষই নিজ দাবি ত্যাগ করিতে সম্মত নহে। অবশেষে বৃদ্ধগণ মীমাংসা করিয়া দিলেন। হিরুদত্ত মহাশয় একটা ছড়ি ঘুরাইয়া ঊর্ধ্বে ছড়িয়া দিলেন। ছড়ি যে গ্রামের অভিমুখে মাথা করিবে সেই গ্রামের মাস্টার প্রথম মানে জিজ্ঞাসা করিবার অধিকার পাইবেন। আমরা ছড়িলুম, আমরা ছড়িলুম বলিয়া উভয় গ্রামেই অনেকে ছুটিয়া আসিল। হাতের কাছে যে ছড়িটি পাইলেন তাহা লইয়া হিরুদত্ত সজোরে ঘুরাইয়া ঊর্ধ্বে উৎক্ষিপিত করিলেন। ক্রমে ছড়ি আসিয়া ভূমিতে পতিত হইল। সকলে দেখিল তাহার মাথাটি নন্দীপুরের দিকে হেলিয়া রহিয়াছে। নন্দীপুর ইহা দেখিয়া উল্লাসে চিৎকার করিয়া উঠিল। গোসাইগঞ্জের মুখটি চূন হইয়া গেল। সকলে সাগ্রহে বিচারের ফলের জন্য প্রতীক্ষা করিয়া রহিল। নন্দীপুরের হারান মাস্টার তখন বুক ফুলাইয়া সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। ব্রজ মাস্টারও উঠিয়া দাঁড়াইলেন। তাহার বুকটি দুরু দুরু করিতে লাগিল।
কিন্তু মুখে সে ভাবকে তিনি প্রকাশ পাইতে দিলেন না। হারান মাস্টার তখন বলিলেন, হর্নস অফ আ ডাইলেম্মা। সৌভাগ্যক্রমে ব্রজ মাস্টার এই কূট প্রশ্নের অর্থ অবগত ছিলেন। তিনি বুক ফুলাইয়া সহাস্য বদনে বলিলেন, এর মানে উভয় সংকট, এমন কি না? পেরেছে পেরেছে, আমাদের মাস্টার পেরেছে বলিয়া গোসাইগঞ্জ তুমুল কোলাহল আরম্ভ করিলেন। দলপতিগণ অনেক কষ্টে তাহাদের থামাইলেন। এখন ব্রজ মাস্টারের প্রশ্ন জিজ্ঞাসা করার পালা। ব্রজ মাস্টার উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, শোনো হারান বাবু, আমি তোমায় কোনো কঠিন প্রশ্ন করতে চাইনি, বরং খুব সহজ দেখেই একটা প্রশ্ন করিব। এই অঞ্চলে মনে করো তুমি আর আমি দুইজনেই যা ইংরেজি নবিশ আছি। একটা শক্ত কথার মানে জিজ্ঞাসা করে তোমায় ঠকিয়ে দেব, সেটা আমার মনোপুত নয়। এতে হয়তো গোসাইগঞ্জ রাগ করতে পারে, কিন্তু আমি নিজে একজন ইংরেজি নবিশ হয়ে আর একজন ইংরেজি নবিশের প্রকাশ্যে সবাই অপমান তো করিতে পারি নে। আচ্ছা, খুব সহজ করে একটা কথার মানে জিজ্ঞাসা করি, বেশ হেকে উত্তর দাও, যাতে দুই গ্রামের সকলে শুনতে পায়। আচ্ছা, এর মানে কি বলো দেখি? আই ডোন্ট নো। হারান মাস্টার উচ্চস্বরে বলিলেন, আমি জানি না। শ্রবণ মাত্র নন্দীপুরের সকলের মুখ একেবারে পাংশুবর্ণ ধারণ করিল। সেই মুহূর্তে গোসাইগঞ্জের দল একসঙ্গে দাঁড়াইয়া উঠিয়া বিপুল বেগে নৃত্য ও চিৎকার করিতে লাগিল। হো হো, জানে নে জানে নে, নন্দীপুর জানে নে, হেরে গেল, দুয়ো দুয়ো। হারান মাস্টার মহা বিপন্নভাবে সকলকে কি বলিতে চেষ্টা করিলেন, কিন্তু ঠিক এই সময় গোসাইগঞ্জের ঢাক ঢোল কারা নাকারা রামসিংহা সমবেতভাবে গর্জন করিয়া উঠিল। তাহার কথা কাহারও শ্রুতিগোচর হইবার সম্ভাবনা রহিল না। গোসাইগঞ্জ নিবাসী কয়েকজন বলশালী লোক আনন্দে নৃত্য করিতে করিতে অগ্রসর হইয়া আসিল এবং তন্মধ্যেই একজন ব্রজ মাস্টারকে স্কন্ধের উপর তুলিয়া লইয়া গ্রামাভিমুখ চলিল। সকলে তাহাকে ঘিরিয়া নৃত্য করিতে করিতে বাদ্য ভাণ্ডের সহিত গ্রামে ফিরিয়া আসিল। পরদিন শোনা গেল হারান মাস্টার নন্দীপুর ত্যাগ করিয়া চলিয়া গিয়াছেন। তথায় স্কুলটি বন্ধ হইয়া গেল। গোসাইগঞ্জের ব্রজ মাস্টার অপ্রতিহত প্রভাবে মাস্টারি ও গ্রামস্থ সকলের অপত্য নির্বিশেষে ক্ষীর ননি ছানা ভুঞ্জন করিতে লাগিলেন। শেষ হলো আমাদের আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মাস্টার মহাশয়। আপনারা নিশ্চয়ই একটা কথা শুনেছেন যে মূর্খ লোকেদের সাথে কখনো তর্ক করতে নেই, এতে নিজের শিক্ষাকে অসম্মান করা হয়। এই গল্পের মাধ্যমে কিন্তু আমরা সেটাই দেখলাম। আসলে কি বলুন তো, কে শিক্ষিত কে অশিক্ষিত সেটা বুঝতে গেলেও একজন প্রকৃত জ্ঞানী হওয়া দরকার। যাই হোক, আমি জানি আজকের আমার এই গল্প পাঠে অনেক সমস্যা দেখা দিয়েছে। আমি শুরুতেই বলেছিলাম আমার গলা খুব একটা ভালো নেই। আশা করি আপনারা নিজ গুণে মার্জনা করবেন। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন, যাতে আমি নতুন গল্প আপনাদের কাছে উপস্থাপন করার আগ্রহ পাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, যাতে খুব তাড়াতাড়ি আমি আপনাদের কাছে নতুন নতুন গল্প নিয়ে চলে আসতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।